এই বাঁশখালীকে আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল ইকোনমির আওতায় আনবো ইনশাআল্লাহ। মাঠে ময়দানে কিছু সমালোচনা আছে, সমালোচনার অন্যতম হচ্ছে জাতীয় একজন নেতা, দক্ষিণের যার শিকড়, তাকে ঘিরে আপনার রাজনীতি পরিচালিত হচ্ছে। মাঠে ময়দানে আপনার উত্থানটা সেই কয়লা বিদ্যুৎ প্রজেক্টকে ঘিরে, এবং সেখানে আপনার সম্পৃক্ততা এবং অর্থ উপার্জনের ব্যাপারটিও আছে। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। সুপ্রিয় দর্শক, বাঁশখালী এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি, আমি রহিম শেখত। প্রিয় দর্শক, নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে। তো ইতোমধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাঁশখালী থেকে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তারা রাত দিন একাকার করে মাঠে ঘাটে তারা চষে বেড়াচ্ছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন। নিজের পক্ষে তারা সমর্থন আদায় করার জন্য, নিজের অস্তিত্ব জানান দেওয়ার জন্য যেই কয়জন মাঠে ময়দানে আছে তাদের অন্যতম হচ্ছে জনাব মোহাম্মদ লিয়াকত আলী। ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, বর্তমানে বিএনপির সাথে সম্পৃক্ত আছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলাতেও তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা কিছু জনমনের প্রশ্ন আমরা তাকে করতে চাই। সেই প্রশ্নের সর্বপ্রথম আমি জিজ্ঞাসা করতে চাই, বাঁশখালীতে বিএনপি আপনাকে যদি মনোনয়ন প্রদান করেন, আপনার বাঁশখালীকে নিয়ে আপনার কি কি পরিকল্পনা আছে, এটা একটু আমরা জানতে চাই এবং আমাদের দর্শকদের একটু জানাতে চাই। ধন্যবাদ বাঁশখালী এক্সপ্রেস এবং বাঁশখালী এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব রহিম সৈকতকে। আমাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেন, বাঁশখালীর সর্বসাধারণ যদি আমাকে ম্যান্ডেট দেন, আমি বাঁশখালীকে একটি মডেল বাঁশখালী বানাতে চাই। বাঁশখালীর পূর্ব দিকে পাহাড়, পশ্চিম দিকে সাগর, পাহাড় এবং সাগরের মাঝখানে অনিন্দ লীলাভূমি বাঁশখালী। এই বাঁশখালীকে আমি ইন্টারন্যাশনাল গ্লোবাল ইকোনমির আওতায় আনবো ইনশাল্লাহ। ইন্টারন্যাশনাল গ্লোবাল ইকোনমির আওতায় আনার জন্য যেহেতু আমার মন মানসিকতা, সেটা আমি মনে করি আমার দলও সেটা গ্রহণ করবে। গ্লোবাল ইকোনমির আওতায় যদি বাঁশখালীকে আনা হয়, তাহলে এখানে বাঁশখালীর রাস্তাঘাট তো গ্লোবাল ইকোনমির আওতার মধ্যে থাকবেই। রাস্তাঘাট ছাড়া তো একটা এলাকা আপনার গ্লোবাল ইকোনমির আওতায় আনা সম্ভব নয়। সেখানে শিক্ষা, সংস্কৃতি, রাস্তাঘাট, আপনার অর্থনৈতিক জোন, অর্থনৈতিক অঞ্চল, মিল কারখানা, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, সব কিছুতে বাঁশখালীকে সমগ্র বাংলাদেশে একটি মডেল বাঁশখালী হিসাবে আমি পরিণত করতে চাই এবং আমি সকলের সমর্থন চাই। আপনার বিরুদ্ধে মাঠে ময়দানে কিছু সমালোচনা আছে, সমালোচনার অন্যতম হচ্ছে জাতীয় একজন নেতা, দক্ষিণের যার শিকড়, তাকে ঘিরে আপনার রাজনীতি পরিচালিত হচ্ছে। সাংগঠনিক ধাপ মারিয়ে আপনি আরেকজনকে কেন্দ্র করে আপনার রাজনীতি আবর্তিত করতে চান, তো সে বিষয়ে কি বলবেন? আসলে এটা খুব কঠিন কোয়েশ্চন। আমার যখন 13-14 বছর বয়স, আমি জাতীয়তাবাদী ছাত্রদল যখন শুরু করি 9-10-এ, তখন আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পানি সম্পদ মন্ত্রী ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকীকে আমি খুব কাছ থেকে দেখেছি। যেহেতু আমি সীতাকুণ্ডের কুমিরা জেল স্কুলে পড়তাম, খুব কাছ থেকে ইঞ্জিনিয়ার এলকে সিদ্দিকীকে দেখেছি। ওনার ব্যক্তিগত সততা প্রশ্নাতীত ছিল। আমি যখন টকবকে যুবক, তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম সহযোগী কর্নেল অলি আহমদ বীর বিক্রমকে খুব কাছ থেকে দেখেছি। ব্যক্তিগত সততা ওনার ব্যাপারে কোনো প্রশ্ন ছিল না। আমার যখন পরিণত বয়স, আমি এশিয়ার বিখ্যাত পার্লামেন্টারিয়ান, বিশ্বের অন্যতম সাহসী রাজনৈতিক নেতা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুব কাছ থেকে দেখেছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন ফাঁসি হয়ে যায়, আমি শিলং গিয়ে আমাদের প্রিয় নেতা সালাউদ্দিন ভাইয়ের সাথে দেখা করি। আমার একটা
আপনার আমার একটা স্বাদ আছে রাজনীতির পাশাপাশি। সেই স্বাদটি হচ্ছে আমি ওখানে গিয়ে কিছু সময় ব্যয় করব যেখানে আমি কিছু শিখতে পারি। যেহেতু ছোটবেলা থেকেই ট্যালেন্ট পলিটিশিয়ানদের পাশে গিয়ে অনেক কিছু অর্জন করেছি। বর্তমান বাংলাদেশে আপনারা নিজেরাই দেখতেছেন, বিএনপি বিরোধী শিবিরে সালাউদ্দিন আহমদের মেধা, যোগ্যতা, বিচক্ষণতাকে মোকাবেলা করার মতো ব্যক্তি বাংলাদেশে নাই। আমি ওনার কাছে সময় পেলেই ছুটে যাই, কিছু শিখার জন্য, কিছু পাওয়ার জন্য নয়। সেই জন্য সালাউদ্দিন ভাইয়ের সামনে 5 মিনিট থাকলে অনেক কিছু শেখা যায়। আমি শিখার জন্য কেন যাই। মাঠে ময়দানে আরও কিছু মানুষের প্রশ্ন আছে আপনাকে নিয়ে। বিগত যে কয়লা বিদ্যুৎ প্রজেক্ট নিয়ে, সেখানে নিয়ে আপনাকে প্রশ্ন আছে, সমালোচনাও আছে। বলা হয়ে থাকে মাঠে ময়দানে আপনার উত্থানটা সেই কয়লা বিদ্যুৎ প্রজেক্টকে ঘিরে, এবং সেখানে আপনার সম্পৃক্ততা এবং অর্থ উপার্জনের ব্যাপারটিও আছে। তো বিষয়টাকে মানুষ, এটা আপনার যারা সমালোচক আছে তারা, তো এটাতে আপনার সম্পৃক্ততা এবং মাঠে ময়দানে যেই সমালোচনা হয়, এটাকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন? এই কোয়েশ্চেনটার উত্তর আপনাকে একটু কাইন্ডলি ধৈর্য ধরে শুনতে হবে। জি। এখানে সমালোচনা করে যারা আমার রাজনীতিকে পছন্দ করে না, যারা আমার দলীয় রাজনীতিকে পছন্দ করে না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদ বিরোধী, এনারাই সমালোচনা করে। সাধারণ মানুষ সমালোচনা করে না। কয়লা বিদ্যুৎ আসে 2014 সালে। আমি কিন্তু 2003 সালে গন্ডামার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। 2009 সালে উপজেলা ইলেকশন করার কারণে আমি 2011 সালের নির্বাচনটাতে আমি অংশগ্রহণ করি নাই, যে কারণে জামাতের লোক ওইবারে চেয়ারম্যান হয়েছিল। কয়লা বিদ্যুৎকে কেন্দ্র করে যারা জমি জমা কেনার দায়িত্ব পেয়েছিল, তারা মানুষের টাকা দিচ্ছিল না, মানুষের জমির টাকাগুলোকে তেবাগা করে ফেলছিল, যে কারণে এলাকায় একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল। আর এটাতে পরিবেশের ক্ষতি হবে না, এটা এলাকাবাসীকে আশ্বস্ত করতে এরা ব্যর্থ হয়েছিল। এলাকাবাসীর সাথে আমি নিজেও আতঙ্কিত ছিলাম। আমি আন্দোলন করেছি এবং আমাদের নিরীহ আন্দোলনকারী 4 জন লোকের উপর তৎকালীন নির্মাণকারী প্রতিষ্ঠান এবং তৎকালীন সরকারের মদতপুষ্ট বিভিন্ন রাজনৈতিক দল সেখানে জড়িত হয়ে আমাদের মানুষের উপর নির্যাতন করেছিল। 4 জন মানুষ হত্যা হয়েছিল পুলিশের গুলিতে। পুলিশের গুলিতে যখন 4 জন মানুষ হত্যা হয়, আমাদের দেশের রাজনৈতিক নেতারা যে কোনো একটা ছোটখাটো জানাজায় দৌড় দেয় ভোটের আশায়। সেই সময় 3 জন জনপ্রতিনিধি ছিলেন। একজন ছিলেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী, আরেকজন ছিলেন জামায়াতের উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, আরেকজন ছিলেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান আরিফুল্লাহ। 1 লক্ষ মানুষের জানাজা হয়েছে, এই 3 ব্যক্তি জানাজায় যায় নাই। এখন আমি কি বলবো এরা আমার লোকগুলো হত্যার সাথে জড়িত ছিল? আবার এটাও কিভাবে আমি অবিশ্বাস করি হত্যাকারীদের সাথে তাদের সম্পৃক্ততা ছিল? না হয় তারা 1 লাখ মানুষের জানাজায় যেতে পারলো না কেন? এরপরে আমি যখন পরিবেশের নিশ্চয়তা চাই, আপনারা নিশ্চয় দেখেছেন 2000, 2500 পুলিশ, বিজিবি, র্যাব আমাকে গ্রেপ্তার করার জন্য আমার এলাকায় যাইতো। এলাকার হাজার হাজার নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা আমাকে গ্রেপ্তার করতে না পেরে চলে আসতো। আমি যদি কয়লা বিদ্যুৎকে কেন্দ্র করে পরিচিতি লাভ করি, তাহলে 2017 সালে আবার ইউপি নির্বাচনে আমাকে ওই এলাকার মানুষ পুনরায় নির্বাচিত করতো না। আমি কয় টাকা ইনকাম করেছি, কয় টাকা মানুষের জন্য দিয়েছি, আমার এলাকার মানুষই সবচেয়ে বেশি জানে। শুধু নির্বাচিত করে নাই, তৎকালীন সরকারি দল নৌকার জামানত বাজেয়াপ্ত করে আমাকে নির্বাচিত করেছে।
এবং যে সমস্ত মৌলভী সাহেবরা বিভিন্ন ভোট আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে সমালোচনা করে, এরাও আমার সাথে ইলেকশন করেছিল, সিট পটাং হয়েছে, আপনারা জানেন। শুধু কি 2017, 2022 সালে আবারও নির্বাচন হয়, সেবারও তারেক রহমানের মামলার বাদীকে বিপুল ভোটে পরাজিত করে আমি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হই। সে সময় আমি দল থেকেও বহিষ্কার ছিলাম, দলেরও একটি অংশ আমার বিরোধিতা করেছিল, সর্বদলীয়ভাবে আমাকে ঠেকানোর চেষ্টা করেছিল। আমি যদি কয়লা বিদ্যুৎকে কেন্দ্র করে যদি ওখানে টাকাওয়ালা হই, তাহলে তো এলাকার মানুষ আপনার সারা বাংলাদেশে যে সময় নৌকা পাহাড়ের উপর দিয়ে চলে, আমার ওখানে নৌকাকে খালে পানিও দেয় নাই, শুধু লিয়াকত আলী ইলেকশন করেছে। সেই জন্য এদের কথাবার্তাগুলোর জবাব যে এলাকায় কয়লা বিদ্যুৎ হয়েছে ওই এলাকার সাধারণ মানুষ বারবার দিয়েছে। সুতরাং আমি এদের কথার জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। এই কারণে সিংহের কাছ এগিয়ে যাওয়া, ব্যাঙের ডাকের জবাব দেওয়া নয়। ব্যাঙ কত ব্যাঙ ভ্যাঁ করবে, সিংহকে ব্যাঙের ডাকের জবাব দিতে হবে, এটা আমি বিশ্বাস করি না। বিএনপি থেকে বাঁশখালীতে প্রায় 7 থেকে 8 জন প্রার্থী নমিনেশন প্রত্যাশী। কী কারণে বিএনপির আপনাকে নমিনেশনটা দেওয়া উচিত? আসলে যারা মনোনয়ন চাইতেছেন সকলেই উপযুক্ত, সকলেই যোগ্য। আমি নিজেকেও যোগ্য মনে করি। আপনি এগিয়ে রাখছেন কিভাবে? এবং তাদের সাথে তাদের চেয়ে আমি এগিয়ে এই জন্য রাখি নিজেকে। দেখুন, আমার রাজনীতির বয়স আজকে 41 বছর। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য হয়েছে ক্লাস 9-এ পড়া থেকে। আজকে 41টি বছর। আপনার একটি কুকুর বাসে 10 বছর। আমি 4 কুকুরের আয়ু শেষ করে দিয়েছি। এক, দ্বিতীয় কথা, আমি শুধু রাজনীতি করি নাই। আমার বাবা আমাকে দিয়ে শুধু রাজনীতির জন্য আমার বাবা আমাকে প্যাট্রোনাইজ করে নাই, আমাকে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি এবং আমি LLBও কমপ্লিট করেছি। রাজনীতির কারণে অ্যাডভোকেটশিপ নিয়ে নাই, প্র্যাকটিস করি না। শিক্ষকতা যোগ্যতায় ইনশাল্লাহ আমি অ্যাডভান্স। তাছাড়া পার্লামেন্টে কথা বলার মতো সামর্থ্য, যোগ্যতা আমি বলবো না, সবার চেয়ে আমি এগিয়ে আছি কিনা এটা বাঁশখালীর সাধারণ জনগণ বলবে। আপনারা সম্মানিত সাংবাদিক ভাইরাও জানেন, আমি ছাত্র দলের একাধারে স্কুলের সেক্রেটারি, স্কুলের সভাপতি, কলেজের সেক্রেটারি, উপজেলার সভাপতি, জেলার সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক। আজ থেকে 16 বছর আগে 2009 সালে যখন উত্তর জেলা গিয়াস কাদের চৌধুরী, আসলাম চৌধুরী যুগ্ম আহ্বায়ক ছিল, যখন চট্টগ্রাম মহানগরে ডাক্তার সাদাত এরশাদুল্লাহ যুগ্ম আহ্বায়ক ছিল, যখন চট্টগ্রাম দক্ষিণে গাজী শাহজাহান জুয়েল, সরওয়ার জামান নিজাম যুগ্ম আহ্বায়ক ছিল, আমি অল্প বয়সে আমিও যুগ্ম আহ্বায়ক ছিলাম ছাত্র দলের কোটায়। আমি যোগ্যতা তখন অর্জন করেছি। বিভিন্ন কারণে আমাদের শ্রদ্ধেয় নেতা মরহুম আলহাজ জাফর ইসলাম চৌধুরী, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন, উনি সিনিয়র মানুষ, ওনার জন্য আমাকে দেওয়া সম্ভব হতো না। এখন উনি নাই। আমি গত 2018-তে সেকেন্ড মনোনয়ন কার্ড পেয়েছিলাম। এবারে অবশ্যই ইনশাল্লাহ আমি 1 নম্বর মনোনয়নটা পাবো এবং বাঁশখালীর মানুষকে নিয়ে আমি এই সিটটি আমার দলকে উপহার দেব। বাঁশখালীতে আপনারা অনেকগুলো ভাগে বিভক্ত। যদি দল আপনাকে মনোনয়ন দেও, আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছে আপনার দলের, এদের যে অভ্যন্তরীণ বিরোধিতার মুখোমুখি হবেন না তার গ্যারান্টি কি? সেটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? আমি আপনাকে এটার জবাবে বলবো, কোনো বিভক্তি বাঁশখালী বিএনপিতে নেই। এখানে বিএনপি করা আর বিএনপি সাজা দুইটা ভাগ আছে। 5ই আগস্টের আগে যারা জেল জুলুমের শিকার হয়েছে, যারা প্রকাশ্যে বলেছে আমি বিএনপি করি, যাদের ফেসবুকে বিএনপির পক্ষে স্ট্যাটাস দিত, এরা বিএনপি করত। আর 5 তারিখের পরে বিএনপি থেকে সুবিধা নেওয়ার জন্য, পদ পদবি নেওয়ার জন্য যারা অতিমাত্রা অ্যাক্টিভ হয়েছে, ওনারা বিএনপি সেজেছে। বিএনপি সাজা এবং বিএনপি করার মধ্যে তফাৎ আছে। যারা হাসিনার আমলে জেল কেটেছে, যারা হাসিনার আমলে বিভিন্ন মামলা মোকদ্দমার শিকার ছিল, এদের মধ্যে কোনো গ্রুপিং নাই, এরা আমার সাথে আছে। কারণ
এদের দুঃসময়ে আমি ছিলাম, এদের মামলাগুলো আমি চালাইতাম, এদেরকে জামিন আমি করাইতাম, এদের অসহায়দের পরিবারের খোঁজ খবর আমি নিতাম। এরা আমার সাথে আছে। 5 তারিখের পরে যারা নতুন এসেছে এবং পুরাতন যারা হঠাৎ করে অ্যাক্টিভ হয়েছে, এদের মধ্যে হয়তো কিছু বিভ্রান্তি থাকতে পারে। তারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে, বাংলাদেশি জাতীয়তাবাদ যদি তাদের হৃদয়ে ধারণ করে, যাকে দানের শীষ দেবে আশা করি তার পক্ষে তারা কাজ করবে। আমি ব্যক্তি লিয়াকত আলী, আমি যদি দলের প্রতীক পাই, দল যারা করবে তারা অবশ্যই দলের পক্ষে কাজ করবে বলে আমি আশা করি। আর কেউ যদি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে কাজ না করে, তেমন একটা সমস্যা হবে বলে আমি মনে করি না। কারণ আপনারা জানেন বাঁশখালীর প্রান্তিক জনগণ আল্লাহ রহমত আমার সাথে আছে। এটার সাথে যদি দানের শীষ যোগ হয়, ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াবি দান করবেন। বাঁশখালীতে যদি আপনি মনোনয়নও পান, নির্বাচিত যদি হতে পারেন, বাঁশখালীকে নিয়ে 5টি মেজর প্ল্যান শেয়ার করবেন। আমি আপনাকে বলি, আমি প্রথমেই আপনাকে বলেছি, এটার উত্তর প্রথম কোয়েশ্চনে দিয়ে দিয়েছি। একটা বলছেন, শোনেন, গ্লোবাল ইকোনমির মধ্যে 5টি না, এখানে 500-5000 এজেন্ডা চলে আসে। আচ্ছা, গ্লোবাল ইকোনমিক জোন আমি বাঁশখালীকে করতে চাই। বেশি হয়ে গেল না? কোনোদিনই বেশি হবে না। আশাটা বেশি। কেন আমরা কি মুশকালি থেকে পিছিয়ে আছি? আমরা কি এই আপনার কাপকো সিভেল ক্যাফিজেট ওই এলাকা থেকে আমরা কি পেছনে আছি? আমরা কি শুনেন, এলাকা পিছন না, আমরা কি মিরেশ্বরে থেকে পিছনে আছি? কারণ বাঁশখালীতে বিচক্ষণ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল বিদায় আমরা পিছনে ছিলাম। আপনি একজন সাধারণ জনগণ, আমজনতা হয়ে বাঁশখালীতে কি কি সমাধানযোগ্য সমস্যা আছে যেগুলোর কারণে বাঁশখালীর মানুষ কষ্ট? আমি 1 নম্বরে অ্যাসিল্যান্ড অফিসের দুর্নীতি বন্ধ করব। অ্যাসিল্যান্ড অফিসে যেতে হয় না এমন কোনো মানুষ নাই। অ্যাসিল্যান্ড অফিসে, তহসিল অফিসে কানঙ্গরা বাঁশখালীর মানুষকে যে হয়রানি করে, আমি ইনশাল্লাহ 1 নম্বরে এটা বন্ধ করব। 2 নম্বরে আমি আমার পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ হয়, প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজে ভর্তি হব। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সচল করব। ক্লিনিক ব্যবসা, ডাক্তাররা যেন ওনার সরকারি ডিউটি পালন না করে ক্লিনিক ব্যবসায় জড়িত হতে না পারে, আমি সেদিকে নজর দেব। বাঁশখালী শিক্ষা দিকে অনেক পিছিয়ে, জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয় মানের করে গড়ে তোলা হবে। 4 নম্বর, বাঁশখালী পশ্চিম থেকে পূর্ব দিকের যে রাস্তাগুলো আছে, কানেক্টিং রোড, এই কানেক্টিং রোডগুলোকে ডেভেলপমেন্ট করা হবে, এগুলোকে ডেভেলপ করা হবে। 5 নম্বরে বাঁশখালীতে বিভিন্ন ইউনিয়নে, পাড়ায় মহল্লায় বংশগত সংঘাত, সামাজিক সংঘাত, জমি জমা নিয়ে এবং অমুকের ছেলে কেন নেতৃত্ব দিতেছে আর বংশ মানতেছে না, একটা প্রতিহিংসা, এটা আল্লাহর রহমতে বন্ধ করব। 5টা পাইছেন। গ্লোবাল ইকোনমিতে কিন্তু 5000 আছে। সর্বশেষ, আপনার যাদের জন্য নির্বাচন করবেন, যাদের হয়ে কাজ করবেন, সেই আমজনতা, সেই আপনার ভোটার বলেন, আপনার ভক্ত বলেন, আপনার কর্মী বলেন, আপনার অনুরক্ত বলেন, তাদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? আমি ওনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের জীবনের ঝুঁকি নিয়েছিলেন। বাংলাদেশের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধবা পত্নী, আমাদের মাতৃতুল্য নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাজারো জুলুম নির্যাতনের পরেও এ দেশ ত্যাগ করেন নাই। বাংলাদেশের প্রয়োজনে কথা বলেন বিদায় দীর্ঘ 17 বছর শহীদ জিয়া ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান প্রিয় মাতৃভূমিতে আসতে পারেন নাই। ওনার ছোট ভাইয়ের মৃত চেহারা দেখতে পারেন নাই, জানাজা অ্যাটেন্ড করতে পারেন নাই। উনি একটি স্লোগান দিয়েছেন, নয় দিল্লি, নয় পিন্ডি, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এবং প্রেসিডেন্ট জিয়া সকল ধর্ম, বর্ণ, ভাষার মানুষকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেছিলেন। সেই বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মাধ্যমে
একটি আত্মনির্ভরশীল সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চান, সেই কাফেলায় বাঁশখালীর সর্বস্তরের মানুষকে অংশগ্রহণ করে দানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাবো। বাঁশখালী এক্সপ্রেসের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা আশা করছি আপনি যদি নির্বাচিত হন কিংবা দলীয় প্রতীক যদি পান, আপনি যেই কথাগুলো বলেছেন, যেই সমস্যা সম্ভাবনাগুলোর কথা বলেছেন, সেগুলো আপনি বাস্তবায়ন করবেন। আপনার প্রতি শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বাঁশখালী এক্সপ্রেসের দর্শক শ্রোতাদেরকেও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন, আমার দলের জন্য দোয়া করবেন। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কার কলব আল্লাহ উত্তম হিসেবে তৈরি করেছেন, সেই রকম উত্তম কলবের 300 জন ভালো মানুষকে যেন আল্লাহ নির্বাচিত করেন, সেই জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।